হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের থার্ড ইউনিট টেস্ট পরিবেশের পেজ নাম্বার 222 স্কুল 5 নাম্বারে যে প্রশ্নগুলো আছে প্রতিটি প্রশ্নের উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4 নম্বর স্কুলের সব প্রশ্নের উত্তর করে দিয়েছি। এছাড়া বাংলা, ইংরাজি, অঙ্করও কিন্তু সব স্কুলের ভিডিও করে দিয়েছি। সেগুলো না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। তো চলো এবার প্রশ্নের উত্তরগুলো করি। তো দেখতে পাচ্ছ প্রথমে বিভাগ কতে আছে, একের দাগে শূন্যস্থান পূরণ করো। একের কয়েকটা বলছে বট গাছের ঝুড়ি হলো ড্যাশ প্রকৃতির মূল। বট গাছের ঝুড়ি হচ্ছে অস্থানিক স্তম্ভমূল। তারপরে বুকে ভর দিয়ে হেঁটে বেড়ানো প্রাণীদের কি বলে? এদের সরীসৃপ বলে। দেখবা বুকে ভর দিয়ে হাঁটে। এরপর সর্পগন্ধার মূল থেকে কোন উপক্ষার পাওয়া যায়? সর্পগন্ধার মূল থেকে হচ্ছে রেশারপিন পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একের 2 সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথমটা বলছে মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে গৌণ জোয়ার হয়, এটা সত্য। তারপর 1949 সালে বৃহস্পতির ওপর উল্কাপতনের কারণে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল, এটা মিথ্যা। এরপর একের 3 বিসদৃশ শব্দটি চিহ্নিত করে লেখো। হাতি, জিরাফ, জেব্রা, ডাইনোসর। দেখো এগুলো সবই হচ্ছে প্রাণী বর্তমানে আছে, কিন্তু ডাইনোসরটা নেই। ডাইনোসরটা কি? বেমানান। এরপর 2 এর দাগে দেখো 1 নম্বরের প্রশ্ন, মহাবিশ্ব কাকে বলে? উত্তর হচ্ছে মহাকাশের কোটি কোটি ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, উল্কা, ধূমকেতু প্রভৃতির সমাবেশকে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলে। তারপর সমুদ্রে উপকূলবর্তী এলাকার মানুষ কোন প্রাকৃতিক দুর্যোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? সেটা হচ্ছে ঘূর্ণিঝড় আর সুনামি হলে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারপর যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল উৎস কী? সেটা হচ্ছে সূর্য। তারপর 2 এর 4 পূর্ণিমাতে সূর্য, চন্দ্র ও পৃথিবীর রৈখিক অবস্থান দেখাও। তো এই ছবিটা তোমরা এঁকে দেবে, চাঁদ, পৃথিবী, সূর্য। ঠিক আছে, এইভাবে সুন্দর করে ছবিটা আঁকবে, চন্দ্রগ্রহণ। ঠিক আছে। এরপর খনিজ সম্পদের 2টি উৎস লেখো। খনিজ সম্পদের উৎস হচ্ছে খনি। এরপর আকর্ষ গাছকে কিভাবে সাহায্য করে? তো কিভাবে সাহায্য করে? খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু প্যাঁচানো অংশ সৃষ্টি হয় তাকে আকর্ষ বলে। আকর্ষের সাহায্যে এই সমস্ত উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠে। যেমন করলা, উচ্ছে, লাউ, কুমড়ো প্রভৃতি উদ্ভিদে আকর্ষ তৈরি হয়। এরপর 3 এর দাগেরগুলো দেখো। 2 নম্বরের প্রশ্ন, প্রথমটা জীববৈচিত্র্য কাকে বলে? আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানের জীববৈচিত্র্য বেশি হয়। তো এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে, তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এরপর বলছে পরিবেশ রক্ষায় কাক ও শকুনের ভূমিকা লেখো। তো দেখো কাক ও শকুন প্রকৃতির গুরুত্বপূর্ণ পরিষ্কারক পাখি। তারা মৃত প্রাণী, পচা গলা খাবার খেয়ে কিন্তু পরিবেশ পরিষ্কার রাখে। রোগ জীবাণু ধ্বংস করে নানা রোগের বিস্তার রোধ করে। কাক মানুষের ফেলে দেওয়া আবর্জনা খেয়ে পরিষ্কার করে। শকুন গ্রামীণ এলাকায় মৃতদেহ খেয়ে পরিষ্কার করে, পরিবেশকে সুস্থ রাখে। তাই পরিবেশ সুরক্ষায় কাক ও শকুনের সংরক্ষণ অত্যন্ত জরুরি। এরপর মুখ্য গৌণ জোয়ারের প্রধান কারণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা স্কুলে দিচ্ছে। তো কি? চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয়, আর পৃথিবীর ঘূর্ণনের কারণে গৌণ জোয়ার হয়। এরপর বলছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? তো হচ্ছে দেখো আলো, জল, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রয়োজনীয় উপাদান। এরপর পৃথিবী থেকে অধুনা লুপ্ত বা লুপ্তপ্রায় জীবগোষ্ঠীর অবলুপ্তির 2টি কারণ লেখো। তো পৃথিবী বা থেকে অধুনালুপ্ত বা লুপ্তপ্রায় জীবগোষ্ঠীর অবলুপ্তির 2টি কারণ হচ্ছে বাসস্থান হ্রাস। তো মানুষের চাহিদা
ও বাসস্থান নির্মাণের জন্য মানুষ বনভূমির গাছ কেটে ফেলছে। এর ফলে বনভূমিতে বাসরত জীবগোষ্ঠীর বাসস্থান হ্রাস পাচ্ছে, ফলে জীবগোষ্ঠী ধীরে ধীরে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। আর কি, চোরা শিকার। মানুষের চাহিদা ও শখ পূরণের জন্য চোরা শিকারীরা কিছু কিছু জীবেদের প্রচুর পরিমাণে শিকার করে সেগুলোকে বিক্রি করে দিচ্ছে। এই জন্য কিছু কিছু জীব এখন লুপ্তপ্রায় হয়ে গেছে। এরপর একজন সচেতন ছাত্র হিসাবে পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা কি হতে পারে? তো আমি একজন সচেতন ছাত্র হিসাবে পরিবেশ রক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। সেগুলো কি? বিদ্যালয় ও বাড়ির আশেপাশে বেশি করে গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তোলা, জল, বিদ্যুৎ ও কাগজের অপচয় বন্ধ করা, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার এড়িয়ে কাপড় বা জুটের ব্যাগ ব্যবহার করা, বাড়ি, স্কুল ও রাস্তার আবর্জনা সঠিক স্থানে ফেলা ও পুনঃ ব্যবহার করা, বন্ধু, পরিবার ও প্রতিবেশীদের পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানো এবং তাদের উৎসাহিত করা, প্রাণী, পাখি ও প্রাকৃতিক সম্পদের ক্ষতি না করা। এইভাবে ছোট থেকে যদি আমরা পরিবেশের যত্ন নেওয়া শিখি, তবে সুস্থ ও সুন্দর পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারবো। এরপর বিভাগ কয়ের উত্তরগুলো করব। 4-এর দাগে বলছে, 4-এর 1, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। 4-এর 2, প্রেসার কুকার কেনার সময় ড্যাশ চিহ্ন দেখে নিতে হবে, সেটা কি? ISI চিহ্ন দেখে নিতে হবে। সত্য মিথ্যা লিখতে হবে। প্রথমটা 15ই আগস্ট তারিখকে ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়, এটা মিথ্যা। নেক্সট, 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস, এটা সত্য। এরপর দেখো নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথমটা বলছে, তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল? তো তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 15ই জুন। 7-এর দাগে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 নম্বরে দেখো প্রথম যে প্রশ্ন, শিশুদের অধিকারগুলি লেখো, প্রতিটা স্কুলে দিচ্ছে, আগেও অনেক আলোচনা করেছি। টোটাল 7টা পয়েন্ট আছে, তোমরা একটু দেখে নাও। এই ভিডিওতে আর আলোচনা করছি না, উত্তরটা তোমাদের দিয়ে দিলাম, এর আগেও অনেকবার করিয়েছি। বাল্যবিবাহ উচিত নয় কেন? তো 18 বছরের কম বয়সী মেয়েরা মানসিক ও শারীরিকভাবে বিয়ের জন্য উপযুক্ত নয়। এই সময় মেয়েদের শিক্ষা অর্জনের কাল। শিক্ষা অর্জন থেকে বঞ্চিত করে কম বয়সে বিয়ে দিয়ে দিলে তার শারীরিক ও মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হবে। বাল্যবিবাহের প্রবণতা তাই সামগ্রিকভাবে সম্পন্ন সমাজের পক্ষে ক্ষতিকারক। তারপরে কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব? তো সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, যেমন গাছ লাগাবেন, গাছের প্রতি যত্ন নেবেন, সর্বোপরি বিপন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাববেন। 3 হচ্ছে চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না। 4 হচ্ছে মানুষের জন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। এরপর বলছে আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি? তো বয়স্কদের মানুষদের কর্মদক্ষতা কমে যায়, তাই নিয়ে হাসি বিদ্রুপ করা কখনোই উচিত নয়। তো তাদের হচ্ছে আদেশ উপদেশ মেনে চললে তারা খুশি হন এবং সম্মানিত বোধ করেন। নেক্সট, আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি। 3 হচ্ছে বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি। 4 হচ্ছে বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটোবেলার নানান গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায়। 5 হচ্ছে 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস এবং 15ই জুন হচ্ছে বিশ্ব বয়স্ক অবমাননা দিবস বাড়িতে পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা ও সম্মান জানাতে পারি। এরপরে বিভাগ গ করব, লাস্ট। দেখো প্রথমটা, সমুদ্রের নিচে ভূমিকম্প হলে সুনামির সৃষ্টি হয়। তালপাতায় লেখা বইগুলিকে কি বলে? পুঁথি বলে, আগেকার মানুষ লিখত। তারপর এটা বলছে ড্যাশ সালে কলকাতায় রিক্সা এসেছিল। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। রিক্সা কবে এসেছিল? ট্রেন কবে এসেছিল? 1900 সালে। এবার সত্য মিথ্যা লিখতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায়, এটা সত্য। তারপর ধোঁয়ায় কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, সত্য। তুঁত গাছের চাষ করার মূল কারণ হলো মদ পালন, এটা মিথ্যা। তারপর প্রথম কাগজ তৈরি করা হয় চীন দেশে, এটা সত্য। এরপর 10-এর দাগে দেখো 10-এর 1, রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে? তো গেওখালিতে। তারপর ট্রেনকে নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল? পথের পাঁচালী। মাজার
মানে কি? মাজার মানে হচ্ছে পীর সাহেবের কবরস্থান। তাহলে ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ কেন্দ্র আছে? ঝালং। এরপর দেখো বন থেকে আমরা কি কি পাই? বন থেকে আমরা যে যে জিনিসগুলো পাই তা হচ্ছে 1 নম্বর বাঁচার জন্য অক্সিজেন, খুব গুরুত্বপূর্ণ। 2 হচ্ছে আসবাবপত্র তৈরির কাঠ। 3 ওষুধ। 4 মধু ও মোম। 5 হচ্ছে ফুল ফল। 6 জ্বালানির কাঠ এবং 7 কাগজ। 8 হচ্ছে মশলা দড়ি, আর মশলা দড়ি পাই। তারপর হচ্ছে আঠা, ধুনো, রেশম এবং রবার, গদ, রজন। এত কিছু হচ্ছে আমরা বন থেকে, গাছ থেকে পাই। এরপরে দেখো ডিভিসি করার ফলে কি সুবিধা ও সমস্যা সৃষ্টি হয়? তো সুবিধাগুলো আগে দেখি। তো ডিভিসি এর বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকা বন্যার হাত থেকে রক্ষা করা গেছে। তবে ডিভিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ তৈরি হয় যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে। তারপরে বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা রয়েছে। তারপর এছাড়া মাছ চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন, যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে ডিভিসি গঠনের ফলে। আর অসুবিধা কি? বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। আর জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে এবং বসতিতে স্থানান্তরিত করা হয়েছে। এরপর পঞ্চায়েত কিভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে? তো লুপ্তপ্রায় মাছের একটি তালিকা তৈরি করতে হবে। এরপর মাছগুলি কোথায় জন্মায় সেই জায়গাগুলি চিহ্নিত করে একটি করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। বড় ফাঁদের জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলি ছোট অবস্থায় ধরা পড়লে সেগুলো ছেড়ে দিতে হবে এবং বাজারে বেচা নিষেধ। খোলসে, ন্যাদোস, খোলসে, খড়শুলা প্রভৃতি কেনা বেচা করলে জরিমানা করতে হবে। পঞ্চায়েত নিজে 1-2 পুকুর নিয়ে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে উদ্যোগ নিতে পারে এবং মাছ চাষি তথা জনগণকে লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সচেতন করতে পারে। এরপর বাংলার মানুষ কিভাবে বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল? তো 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদ মানুষ করেছিল নিম্নলিখিতভাবে। সেটা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, বিদেশি জিনিসের ব্যবহার ছেড়ে স্বদেশি জিনিস ব্যবহার শুরু করেছিল, আর বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এরপর অপ্রচলিত শক্তির সম্পর্কে যা জানো লেখো। তো অপ্রচলিত শক্তি কাকে বলে সেটা প্রথম দেখব। শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচলিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। সুবিধাগুলি কি কি? এই শক্তিগুলি অফুরন্ত। তারপরে প্রাথমিক ব্যয় বেশি হলেও উৎপাদন ব্যয় কম, আর এই শক্তিগুলি সর্বত্র পাওয়া যায় এবং এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ হয় না। এরপর অসুবিধা দেখো। তো এটা আমরা দেখলাম হচ্ছে সুবিধা, এবার অসুবিধা দেখো। বলছে এই শক্তি উৎপাদনের প্রাথমিক ব্যয় অনেক বেশি। 2 এই শক্তি ব্যবহারের জন্য প্রচুর প্রযুক্তির প্রয়োজন। 3 এই শক্তির উৎপাদন ক্ষমতা কম। এরপর প্রচলিত শক্তির উৎসগুলো যেমন কয়লা, খনিজ তেল প্রভৃতি একসময় শেষ হয়ে যাবে। সেহেতু সৌরশক্তি, বাতাস, ভূগর্ভস্থ তাপ, জোয়ার ভাটার শক্তি প্রভৃতি পৃথিবীতে অবাধ পরিমাণে রয়েছে, তাই অপ্রচলিত শক্তির ব্যবহার ভবিষ্যতে বাড়বে। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে ক্লাস 5 3rd ইউনিটের প্রশ্নবিচিত্রার পরিবেশের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। যারা পিডিএফটা কিনতে চাও তারা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে কিনতে পারবে, বা আমাকে ওই যে নাম্বার দেওয়া আছে সেটাতে SMS করবে, আমি QR কোড পাঠিয়ে দেবো। তোমরা পেমেন্ট করলেই তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা স্ক্রিনশট বা কোন পিডিএফটা চাও সেটা আমাকে ভালো করে মেনশান করে দেবে, ঠিক আছে? আর বাই পিডিএফ কথাটি লিখবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।